তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা মূলত দেখব যে আসলে মেটা অ্যাডস এর বাকি টপিকস গুলো। তো এর আগের ক্লাসে কিন্তু আমরা শিখেছি অথবা দেখেছি কিভাবে সেলস ক্যাম্পেইনটা স্ট্র্যাটেজি আসলে সুন্দর করে সাজাতে হয়, দ্যাটস মিন কিভাবে মাল্টিপল অ্যাড সেট অ্যাড কপি তৈরি করতে হয় এবং একটা অ্যাড কপিকে অ্যাড সেটকে তৈরি করে কিভাবে উইনিং অ্যাড সেট উইনিং অ্যাড কপি বের করতে হয়, সেই ফর্মুলাটা আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম। ঠিক, আমরা কি দেখেছিলাম? জি জি জি। ভাইয়া। আচ্ছা, তো ওইখান থেকে আমরা বুঝতে পারবো যে কোনটা ভালো কাজ করতেছে এবং ফেসবুক কোনটাকে বেশি প্রায়োরিটি দিয়ে আমার কস্টিংটা ওইটার কাছে বেশি ডিস্ট্রিবিউশন করতেছে। সো আজকে ঠিকই একটা রিয়েল এক্সাম্পল দেখবো একটা ক্লায়েন্টের কাজ দিয়ে, যে কাজটা হচ্ছে দেখেন এইখানে, যে আমি এনগেজমেন্ট ক্যাম্পেইনটা রান করেছি ইন 10 days, রাইট? সো আমি একটা ভিউ কন্টেন্ট দিয়েছি যে আমার প্রোডাক্টটা ভিউ করবে কেউ, ওটা ভিউ করে এনগেজ হবে। আমি তাদেরকে নেক্সট ডে আমি একটা মানে ফানেল তৈরি করছি, যেটা আমি যে ফার্স্ট অফ অল এনগেজ করাবো, তারপর আমি ই করবো, তাদের আমি আবারও ই করাবো লোকাল অডিয়েন্সের মধ্যে, তারপর লাস্ট পর্যায়ে আমি রিটার্গেট করবো। সো দেখেন এইখানে কিন্তু দেখেন আমি ই করেছিলাম, সো এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু রিডিউস হবে, জাস্ট এটা রান করেছি। So, এর উপর আমি ক্লিক করি, দেখেন ক্লিক করার পর এইখানে দেখেন অ্যাড সেট 1 2 মানে 3 4 আছে এরকম, তাই না? সো এইখানে দেখেন অ্যাড সেট ক্রিয়েটিভ 3 4 5 অনেকগুলা ক্রিয়েটিভ আছে কিন্তু এখন হচ্ছে আমার কোন ক্রিয়েটিভটা ভালো কাজ করতেছে। এখন আমি কিভাবে বুঝবো? এই যে দেখেন আমি এতগুলা ক্রিয়েটিভ রান করছি এখানে, তাই না? অনেকগুলা ক্রিয়েটিভ কিন্তু আমি এখানে রান করছি। তো এইখানে আমি সিলেক্ট করে দেখেন, তো এখানে সিলেক্ট করে দেখতে পাবেন আমার অ্যাড সেট কিন্তু দুইটা, দুইটা না এখানে আমার অ্যাড সেট কি দুইটা? দেখেন এটা কিন্তু ইউএস এর অ্যাকাউন্ট এবং ইউএস এর টার্গেটিং, হ্যাঁ তো হ্যাঁ, দুইটা। বাংলাদেশের কস্টিং এর সাথে কিন্তু মিলবে না, অবশ্যই মনে রাখবেন। আবার অনেকে ভেবে না যে ভাই এত কস্টিং কেন, কারণ এটা ইউএস এর অ্যাকাউন্ট, ইউএস অনেক খরচ এবং অনেক কস্টিং কম্পেয়ার টু ডেমোগ্রাফিক ইকোনমিক দিক দিয়ে, হ্যাঁ, আর ভৌগোলিক অবস্থান ভেদে। সো এইখানে দেখেন আমি অ্যাড সেট কপি মানে 2 নাম্বার, এটা হলো, এটা আবার সেকেন্ড ওয়ান। সো তিনটা ছিল, একটা ডিলিট করেছি প্রবলেমের কারণে। সো দুইটা পরে আমি রেখেছি। এখন দেখেন আমি গতকালকে সেট করেছি, মেবি এটা রান হয়েছে প্রায় আপনার 7 8 ঘন্টা হবে। তো এরকমই হবে। এখন এই 7 8 ঘন্টা থেকে দেখেন ওয়েবসাইট ভিউ কন্টেন্ট যারা করেছে, মানে এটা ই ছিল, মানে পিক্সেল থেকে দেওয়াই ছিল যে ওয়েবসাইট ভিউ, যেহেতু এনগেজমেন্ট আমি ওয়েবসাইট দিয়ে করতেছি, এটা কোনো সেলস ক্যাম্পেইন না। সেলস ক্যাম্পেইন থাকলে পারচেজ আমি এটা আমি ইভেন্ট ইউজ করতে পারতাম। সো দেখেন ভিউ কন্টেন্টটা দিয়েছি, ভিউ কন্টেন্ট দেওয়ার পর আমার পার ভিউ কন্টেন্ট খরচ হচ্ছে $6 করে এবং আমার বাজেট দেওয়া ছিল $20। সো রিচ হয়েছে 1000। আমার প্রথম সেকেন্ড অ্যাডসেট যেটা আমার দেওয়া, আর পরের অ্যাডসেট যেটা সেটা হচ্ছে রিচ হয়েছে 83টা। বাট আমি ক্যাম্পেইনে বাজেটটা দিয়েছি সিবিও মেথড, আমরা যেটা লাস্ট ক্লাসে দেখেছিলাম, সিবিও তে, দ্যাটস মিন ক্যাম্পেইন লেভেলে আমরা বাজেট দিয়েছি, নট অ্যাডসেট লেভেলে। সো সেই সিবিও থেকে দেখেন আমার ফেসবুক অ্যালগরিদমটাই মানে আমার ক্যাম্পেইন থেকে বুঝে নিচ্ছে যে কোন অ্যাডসেটের উপর আমার বেশি ডিস্ট্রিবিউশন করা উচিত এবং ওই অ্যাডসেট থেকে কোন ক্রিয়েটিভটা ভালো করতেছে এবং সেটার বেশি বেশি খরচ করা উচিত। দেখেন এইখান থেকে আমার এই টোটাল $20 মানে $20 বাজেট থেকে 12.74 খরচ করেছে জাস্ট আমার অ্যাডসেট 2 তে, এবং এখানে খরচ অনলি 0.94, দ্যাটস মিন $1 না। $1 কি? না, $1 না ভাই। তার মানে আমার বোঝা গেছে যে আমি যে অ্যাডসেট 2 দিছি, ওই অ্যাডসেট 2 এর ভিতরে যে ক্রিয়েটিভ বা যেটা আমি টার্গেটিং যেভাবে দিছি, মানে দুইটা দুই টাইপের টার্গেটিং দিছি, এটা একটা ব্রড একটা ন্যারো, বা একটা কিছু স্পেসিফিক টার্গেট, এটা কিছুই টার্গেটিং না। এখন বোঝা গেছে যে আমার যেটা, ধরেন আমার যে কোনো ডিফারেন্স যদি দেওয়াতে যেটা ফেসবুকের কাছে বেশি ইফেক্টিভ মনে হয়েছে এবং ইউজারের কাছে দিয়ে ইউজার বেশি আপনার মানে ইন্ট্রিগেট করতেছে এবং ফেসবুক সেটাকে কিন্তু প্রায়োরিটি দিয়ে পুশ আপ করতেছে এবং ওইটার ভিতরে বাজেটটা বেশি ডিস্ট্রিবিউশন করে কস্টিং করছে এবং আমাকে রেজাল্ট এনে দিচ্ছে, তাই নয় নাকি জি ভাইয়া। কোনো কিছু? না না তার ভাই, মানে এটাই। আমি আমি এখন ডাটা ড্রিভেন ডিসিশন নিতে পারবো, আমি ক্যাম্পেইন অ্যানালাইজ করতে পারবো যে আমার কোন ক্যাম্পেইনে আমার কেমন ট্রাফিক আসে, এবং আমি এখন অ্যাডসে চলে যাব। অ্যাডসে যাওয়ার পর এখান থেকে আমি দেখবো যে আমার ক্রিয়েটিভ কোন ক্রিয়েটিভ ভালো কাজ করতে। দেখেন আমার ক্রিয়েটিভ কিন্তু অনেকগুলা, অনেকগুলা না, যেগুলো জি অ্যাক্টিভ জি দেখেন, আমি ভাই। অ্যাক্টিভই দেখাই, অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ অ্যাডস, তাহলে আর অন্য ক্রিয়েটিভ আসবে না। দেখেন আমার 8টা মানে 8টা কি 9টা ক্রিয়েটিভ আমার অ্যাক্টিভ, এখন 9টা ক্রিয়েটিভ দেখেন। এই 9টা জি ক্রিয়েটিভের স্যার। ভিতর দেখেন আমার অ্যাডসেট 3 আছে, অ্যাডসেট 3 আছে, অ্যাডসেট 3, অ্যাডসেট 3, অ্যাডসেট 2, না, অনেকগুলা ক্রিয়েটিভ। সো এই এতগুলা ক্রিয়েটিভের ভিতর আমার দেখেন একটা ক্রিয়েটিভে বেশি, মানে আমার ইনস্ট্যান্টলি ফিউ আওয়ার্স এর ভিতর রেজাল্ট এনে ফেলছে, মানে আমার প্রোডাক্ট ভিউ হচ্ছে, মানুষ দেখতেছে, মানে ভিউ করে হচ্ছে এবং পার ভিউ করে আমার $2 করে কস্টিং হচ্ছে। যদিও আপনার ইউএসএ তে পার আপনার সেলস আনতে আপনার খরচ হয় $15 17 $18 লাগে, হ্যাঁ, এরকম কিন্তু লাগে। দেখেন আমার এই ক্রিয়েটিভের পিছনেই ফেসবুক $5 খরচ করছে, বাকিগুলোর পিছনে সে টেস্টিং করছে, আর এইগুলোর পিছনে দেখেন একটা একটা সেন্টও খরচ করা নাই। এবার বুঝতে পারছেন?
ফেসবুকে জি লেটেস্ট জি যে স্যার। কেন বেশি ক্রিয়েটিভ দেওয়া প্রয়োজন। জি ভাই, বুঝতে পারছি। জি জি। এন্ড লেটেস্ট অনুযায়ী এবং এই মানে সিপিইউ প্রসেস অনুযায়ী আপনি যদি মাল্টিপল অ্যাডসেট মানে কয়েকটা অ্যাডসেট দিয়ে এবং আবার অ্যান্ড্রোমেটা জিনিসটা যুক্ত করেন মানে আরো বেশি ক্রিয়েটিভ মানে স্ট্র্যাটেজি যদি আমি বলি আমার পার্সোনালি আমি যেটাতে মানে অ্যাপ্লাই করছি, যদি এইটা ভাবে করেন দেখেন আপনি তাহলে ওই ক্রিয়েটিভ গুলো থেকে যে বাজেট দিচ্ছেন এটা ইফেক্টিভলি কিন্তু বুঝতে পারছেন কোন ক্রিয়েটিভটা নিয়ে আমার এগিয়ে যাওয়া উচিত মানে মুভ ফরওয়ার্ড করা উচিত এবং বাজেট স্কেল আপ করা উচিত। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। দ্যাটস মিন হচ্ছে যে আমি এইখান থেকে এই ক্রিয়েটিভে আমি বুঝতে পারতেছি এই ক্রিয়েটিভে আমার কাজ করতে এবং এই ক্রিয়েটিভ আমার রেজাল্টটা নিয়ে ফেলছে দুইটা, রাইট? জি ভাইয়া। তাহলে আমি এই ক্রিয়েটিভ ধরে কি আমি অ্যাটলিস্ট তারপরও 24 থেকে আমি 48 ঘন্টা টাইম দিব এটাকে মানে ইনিশিয়ালি চেকিং এ রাখার জন্য আমি মনিটর করব যে কোন ক্রেডিট আমার আসছে, যেমন আমি এখন দেখতেছি আবার 3 4 5 ঘন্টা পরে দেখবো ঘুমানোর আগ দিয়ে এবং সকালে উঠে দেখবো, যখন আমি দেখবো আমার 24 আওয়ারে বেশি হয়ে গেছে মানে 30 থেকে 48 ঘন্টা হয়ে গেছে তখন আমি ডিসিশন নিব বাই সিইং দ্য ডাটা যে আমার এনগেজমেন্ট কেমন, আমার কেমন অ্যামাউন্ট সেন্ড হচ্ছে, কেমন আমার ইমপ্রেশন আছে, কোনটা আবার বেশি রিচ আসতেছে, আমার সিপিসি কত। আমি যদি এখান থেকে আরো নেই সিপিসি টিপিসি নেই দেখেন আপনারা আরো অনেক কিছু দিতে পারেন কাস্টমাইজ কলামে গেলে আমি এখানে সিলেক্ট করি। আমি আজকে আপনাদের একদম রিয়েলি প্র্যাকটিক্যালি উদাহরণ দিব, আমি রিয়েলি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর ট্রাই করব আপনারা কোনো ক্লায়েন্টের কাজ করলে যেন রিয়েল লাইফে এই এক্সাম্পল থেকে বুঝতে পারেন। ওকে, জি স্যার। সো সিপিসি আমরা দিব, দেন আমরা কস্ট পার লিঙ্ক ক্লিক দিব না, সিপিসি অল দিয়ে দিচ্ছি। তাহলে আমরা এইটা ল্যান্ডিং পেজ, তারপর হ্যাঁ ওয়েবসাইট ল্যান্ডিং পেজ ভিউ, কস্ট পার ল্যান্ডিং পেজ ভিউ, এটা দিয়ে কস্ট পার দিলে আমরা বেরিয়ে আসবে। So, আমাদের এগুলা তেমন প্রয়োজন নাই, তেমন আমরা যেটা প্রয়োজন সেগুলো নিয়ে নিচ্ছি। সিটি একটা দেই, সিটিতে কস্ট পার লিঙ্ক ক্লিক মানে সিপিসি এটা লাগতে পারে, এটা নিয়ে নিই আমরা। সো এগুলো আমাদের প্রয়োজন, সো আমরা অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দেওয়ার পর আমাদের এই কলামগুলো এখান থেকে আসবে মানে আরো কয়টা কলাম এখানে যুক্ত হবে দেখেন, আর কয়টা কলাম যুক্ত হয়েছে, রাইট? দেখেন সিপিসি যুক্ত হয়েছে না, কস্ট পার জি ল্যান্ডিং ভাই। পেজ যুক্ত হয়েছে, পিটিএ যুক্ত হয়েছে। জি ভাই। আচ্ছা, এবার দেখেন আরেকটা বিষয় যে আমি এখানে দেখলাম যে আমার এই অ্যাড সেট 5 না 3 কোন জানি আমার আনসার রেজাল্ট এই যে 4 অ্যাড সেট 4-এ আমার অ্যামাউন্ট $5 হয়েছে, এটা সিপিসি কত 0.19, রাইট? মানে কস্ট পার ক্লিক। এখানে দেখেন আমার ল্যান্ডিং পেজ ভিউ কত 0.33 মানে অনেক কম খরচ, কম খরচ না, সিটি আরো হাই 5.25%। এবং দেখেন আমার কস্ট পার লিঙ্ক ক্লিক মানে আমার প্রতিটা লিঙ্ক ক্লিক করার জন্য 0.31। দ্যাটস মিন কি আমার সব দিক দিয়ে আমার এই ক্রেডিটে উইন কিনা, সব দিক দিয়ে কম কিনা। এবার আপনি বুঝতে পারতেছেন বা আপনার মাথায় ধরতেছে যে কোন ক্রেডিট আমার কম খরচ হচ্ছে, কোনটা বেশি সিটিআর হইতেছে আমার, কোনটার আমার সিপিসি কম হইলো, রাইট? জি আবার ভাই। এই যে আরেকটা বিষয় দেখেন, আরেকটা জিনিস এখানে এই যে দেখেন অ্যাডসেট 3 এটার হচ্ছে সিপিসি অনলি 10, এটার কস্ট পার ল্যান্ডিং পেজ 3.1, সিটিআর অনেক হাই, সিপিসিও বেশি, বাট ফেসবুক এর উপর কোনো খরচ করতেছে না তেমন, এখন খরচ করতেছে না, এটা ইমপ্রেশন কম। কেন বলেন তো, বাকিগুলো টেস্টিং এ আছে। আমি এর জন্য আমি 48 আওয়ার কি 30 আওয়ার আমি টাইম নিব যে এইখান থেকে যদি আমরা আরো অ্যানালাইজ করা যায়, যেমন এই ক্যারিবে খরচটা কম না আরো অনেক কম, বাট ফেসবুক এখন এটা ভিতরে খরচ করতেছে না বা সিটিআর অনেক হাই, ফেসবুক আর বেশি করতেছে না। বাট আমি তখন বুঝতে পারবো 48 ঘন্টার ভিতর ডিফারেন্সেস আমার কোন ক্রেডিট, আমার ক্রেডিট 4 না 5 না 6 ভালো কাজ করতেছে আরো বেশি। এখন তো আমি বুঝতেছি কোন ক্রেডিট পারফর্ম করতেছে, তখন এরপরে গিয়ে আমি কি করব, আমি যেই ক্রেডিট গুলা ভালো কাজ করতে ওগুলা রেখে বা একটা ক্রেডিট আমি বের করে এখান থেকে ওই বাকি ক্রেডিট গুলো অফ করে আমি আমার বাজেটটা বাড়িয়ে দিব। আর কোন যেই অ্যাডসেটটা ভালো কাজ করতে ওই অ্যাডসেটটা রেখে বাকি অ্যাডসেটটা অফ করে দিব। ভাই এটা কোথা থেকে অফ করবো আমরা? কি? এই বাকিগুলা কোথা থেকে অফ করবো? এই যে এই বাটনে ক্লিক করলে অফ হয়ে যাবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। অফ বাটন ক্লিক অফ হয়ে যাবে, এখান থেকে অফ করতে হবে আমার জাস্ট। এই যেমন আমার অ্যাডসেট টুর ভিতরে আমার রেজাল্ট আসছে না, ধরেন এটার ভিতরে রেজাল্ট আসছে, এটা এই ক্যাটেগরি ভালো কাজ এখানে আমি রাখবো, বাকিটা অফ করে দেবো দরকার না, এখানে আর আসতেছে না রেজাল্ট এখান থেকে। আমি তো এই একটা ক্যাম্পেইনের ভিতরে আমি 2টা অ্যাডসেট দিয়েছি তাই না, আমি তো আমার যে রেজাল্ট অ্যানালাইজ করার জন্য তো দিয়েছি কোনটা ভালো কাজ কোনটা খারাপ, কোনটা আমার হবে। দেখেন এইটার ভিতরে অনলি দেখেন ফেসবুক কোচ করছে 90 মানে 0.94 সেন্ট অনলি,
আর খরচ করেনি, ফেসবুক ভালো লাগেনি করেনি, ওটা ভালো রেজাল্ট আসতেছে, তার মনে হচ্ছে, তার অ্যালগোরিদম মনে করতেছে এটা ভালো পারফর্ম করবে, সে ওইটাকে পুশ করতেছে এবং ওইটা মানুষ আসলে করতেছে, এবং ভিজিটও হয়েছে দুইটা ওয়েবসাইট, ভিউ কন্টেন্ট হয়েছে। মানে আমার ল্যান্ডিং পেজে ভিউ, মানে আমার কথা হচ্ছে আমার কেউ ল্যান্ডিং পেজে ভিউ করলো, বাট আমি চাচ্ছি কেউ জাস্ট আমার ল্যান্ডিং পেজ ভিজিট করবে তা না, আমি চাচ্ছি কেউ আমার প্রোডাক্ট ভিউ করুক, মানে আমার এনগেজ হচ্ছে আমার প্রোডাক্টের সাথে সে এনগেজ হোক, তাই না? ভিউ করে তাহলে সে কিনবে না অ্যাড টু কার্ট করবে, কিছু টাকা করবে, করবে তো। প্রোডাক্ট ভিউ না করলে সে কিভাবে কি করবে? এখন কেউ যদি আমার দোকানে না আসে, তাহলে কি সে কি বুঝবে দোকানে কি প্রোডাক্ট কিনবে না আমি কেমনে বুঝবো? আমার দোকানে তো আসতে হবে, আসতে হবে না? আমার জি প্রোডাক্ট ভাই দেখতে দাম দর করলে না, সে আমার সেল হবে, 10 জন থেকে একটা সেল হবে, ও 10 জন থেকে একজন কিনবে। তো ইটস লাইক সেম, বুঝতে পারছেন? জি ভাই অবশ্যই। কোনো কোয়েশন আছে এটা এটা নিয়ে, এটা যে দেখালাম মাত্র? ভাই আমরা যে টেস্টিংটা করবো সেটার জন্য কি বাইরে থেকে আলাদা চার্জ নিব? বায়ারই তো বাজার দিবে, বায়ারই তো সবকিছু দিবে আপনাকে, আপনাকে না কাজ করতে হবে, আপনাকে সার্ভিস, মানে সার্ভিস দিতে হবে বায়ারকে, বায়ার তো আপনাকে মান্থলি বেসে একটা চার্জ, মানে আপনি যে চার্জ সেটা তো পে করতেই আছে বায়ার। না না, মানে আমি বলতেছিলাম আমরা যে টেস্টিংটা করবো, যে খরচটা দিয়ে টেস্টিং করবো, আগে দেখবো যে কোনটা ভালো পারফর্ম করে এটা। অবশ্যই করবেন, আপনি তো এইভাবে টেস্টিং করবেন, বাট সবচেয়ে ভালো হচ্ছে পিক্সেল সেট করে তারপর টেস্টিং করা। মানে খরচগুলো আসলে কিভাবে বায়ার দিবে? আর মানে টেস্টিং করার জন্য কি আলাদা খরচ দিবে, নাকি সে আমাকে বলবে যে সরাসরি রান করে আরে দাও? আপনার এটাই তো একটা স্ট্র্যাটেজি ফর্মুলা, যে একটা সেলস আনার আগে কি কি মানে প্রসিডিউরে যেতে হয়, আপনি মানে ফাইনাল দেখেন নাই, ফাইনালে যে ক্লাসটা করাইছিলাম, এই একটা একটা ওয়েবসাইট থেকে যখন আপনার সেলস জেনারেট করতে যাবেন, শুরুতেই কিন্তু সেলস ফুট করে আসবে না, আপনি প্রথমত টপ ফানেল ওয়াইজ যেতে হবে, যে মানে ফানেল মানে টোফু মফু যাই বলেন, যে বেসিকটাই বলতেছি আমি, ধরেন প্রথমত সে ওয়েবসাইট ভিজিট করবে, সে এনগেজ হবে, তারপর সে আবারও আবারও তার কাছে অ্যাড দেওয়া হবে, আবারও তার কাছে আবারও তার রিচ করা হবে, ওইখান থেকে সে আবার অ্যাড টু কার্ট করবে, এই কিছু করবে। এরপর লাস্ট পর্যায়ে যারা অ্যাড টু কার্ট করছে এই করছে, লোকাল এক অডিয়েন্স ক্রিয়েট করে মাল্টিপল ভাবে তাকে ই করা হবে। এখন এখানে আরেকটা জিনিস, মেটা এনরোলমেন্ট আপডেট আসার পর হয়ে গেছে কি, এখানে ক্রিয়েটিভ, মানে ক্রিয়েটিভটাই হচ্ছে উইনিং ফর্মুলা, এখন ক্রিয়েটিভ যত ইউনিক মানে উইন হবে, তত আপনার একটা রেজাল্ট ভালো হবে। কারণ আপনি শুধু ওই যে আগের প্রসেসের মতো অ্যাড সেট করে সিবিও টিবিও এবিও খালি দিয়ে জাস্ট না করলে তো হবে না, এখন ক্রিয়েটিভও তো আপনাকে ফোকাস করতে হবে। আপনি অ্যাড সেট দুইটা দিলেন, ক্রিয়েটিভও ভালো দিলেন, তারপর আমি 4টা করে দিলাম, এই 4টা ক্রিয়েটিভ থেকে আমি বুঝতে পারলাম আমার 8টা ক্রিয়েটিভ ভিতরে যে কোনো ভালো একটা দুটা কাজ করবে, করবে না? ওই এক ভালো একটা দুটো থেকে যে কোনো একটা ভালো কাজ করবে, মানে বেস্ট কাজ করবে, কারণ ওই বেস্টটা নিয়ে আমাকে আগাইতে হবে। এবং আমি যে মেথডটা দিলাম সিবিও বা আমি অ্যাপ্লাই করলাম, ওইখান থেকে আমার যে বাজেটটা ডিস্ট্রিবিউট করা হয়, আমি এরপর বাজেট বাড়াই দেবো, মানে আমি এখন একটা অ্যাড সেট একটা অ্যাড ক্রিয়েটিভ, মানে আমি উইনিং বের করার পর একটা অ্যাড সেট একটা অ্যাড ক্রিয়েটিভ এবং বাজেট স্কেল আপ করে আমি আগাবো। জি ভাই। আর এই জি রেজাল্ট স্যার, গুলো বুঝতে আমার, পারছি। আর এই রেজাল্ট গুলো আমাকে সেলস এর ক্ষেত্রে জেনারেট করতে নেক্সট ক্যাম্পেইন আমাকে হেল্প করবে, ঠিক আছে? জি ভাই। অবশ্যই স্যার। ওকে, কার এখানে পড়ার আওয়াজ হচ্ছে? আমার সাথে পড়েন, আপনারা আমার সাথে পড়েন, জি ভাই। ধন্যবাদ। ঠিক আছে? তো ক্লাস কেমন লাগতেছে? কঠিন না ভালো? একটু লাগতেছে ভাই, একটু একটু ইয়ে লাগতেছে, যেহেতু আমার একটু একটু ল্যাপটপটা কি নাই লাগছে? আমার। মানে একটু একটু তার উপর দিয়ে যাইতেছে আর কি, একটু একটু। মাথার উপর দিয়ে? প্রবলেম নেই স্যার, একটু ক্লাস একটু। রেকর্ড দেখলে অবশ্যই ঠিক হয়ে যাবে। না, ভাইয়া। যদি আপনি ফেসবুক অ্যাডস এর উপর এক্সপার্ট হতে চান, দ্যাটস মিন আপনাকে এইভাবেই প্র্যাকটিক্যালি আগাইতে হবে, ক্লাসগুলো একটু ফোকাসলি দেখতে হবে, শিখতে হবে, কি বলতেছে? ভাইয়া, হ্যাঁ, জি। বলতেছি সেলের জন্য তো আমরা আবার নতুন করে একটা ক্যাম্পেইন করবো, তাই না? হ্যাঁ, আমরা সেলের জন্য অবশ্যই করবো, কারণ আমরা প্রথমত অডিয়েন্সকে আমরা আমাদের পিক্সেলের জালে আটকাবো, তাকে আটকে তাকে বারবার বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন মানে বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে তাকে আমরা অ্যাপ্রোচ করা ট্রাই করবো সেলসের জন্য। একটা মানুষকে তো হুট করে আমরা সেল জেনারেট করতে পারবো না, একটা মানুষ থেকে সে এঙ্গেজ হবে, দেখবে দেখবে একটু আস্তে আস্তে একদিন দিন 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 তারপর গিয়ে সে করবে, তাই না? একটা জিনিস আপনি হুট করে শেখার সিদ্ধান্ত নেননি, আপনি 2-3 দিন দেখছেন ই করছেন, তারপর আপনি চিন্তা করছেন যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন, তারপর আবার ভালো লাগে, তারপর আপনি কোর্স এনরোল করছেন, তারপর আপনি শেখা শুরু করছেন। হুট করে একদিনে কিন্তু আপনি কম্পিউটার কিনতে জানেন, ল্যাপটপ কিনতে জানেন, ওদিনকে কিন্তু শেখা শুরু করেননি, করছেন? জি না না ভাই। না, হ্যাঁ আরেকটা কথা ছিল। হ্যাঁ বলুন। এই যে আপনি যে অ্যাড ক্যাম্পেইনটা করছেন, এটা তো আপনার এঙ্গেজমেন্টের জন্য করছেন, ওয়েবসাইট ভিউর জন্য, তো এরপরে সেলস এর জন্য করবেন না এটা আবার? অবশ্যই, ওয়াই নট, কেন করবো না? তাহলে ওই সেলস এর জন্য ওইটা দেখাইলে মনে হয় আমাদের ভালো হবে, না বুঝতে সুবিধা হবে, কিভাবে কি করে হলো। আমি যেভাবে দেখাচ্ছি আপাতত দেখেন, ইনশাল্লাহ অনেক আইডিয়া হবে, এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন। ইনশাল্লাহ ইন ফিউচার আমাদের পিক্সেল দেখাবো, সবকিছু আস্তে আস্তে ইনশাল্লাহ আমি শেয়ার করবো।
ওয়াই নট, আপনাদেরকে তো বলেছি যে শেখানোর সময় আপনাদেরকে আমি রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স দিয়ে শেখাবো, তাই না? এবং জি আপনারা ভাইয়া, ওইটা থেকে শিখতেছেন কিন্তু। জি ভাই, অবশ্যই। আমরা কিন্তু জাস্ট অনলি ড্রাফট করে কিন্তু ক্যাম্পেইন করছি না, আমরা কিন্তু ক্লায়েন্ট এটা করে কিন্তু বুঝতেছি আসলে কিভাবে রেজাল্ট আসতেছে, জি ভাইয়া, কিভাবে আসলে অবশ্যই। বাজেট ডিস্ট্রিবিউট হচ্ছে। সো দেখেন, আমরা এরপরে যে ক্যাম্পেইনটা বিষয়ে আলোচনা কথা ছিল যে লিড লিড ক্যাম্পেইন, তাই না? আর ট্রাফিক তো আপনারা জানেনই, বুঝেনি, এনগেজমেন্টের মতনই, এনগেজমেন্টের মতনই সেট আপ, সেম সেম কিছু, জাস্ট এখানে ওয়েবসাইটটাই মানে লিংক হবে, এটা হচ্ছে ট্রাফিক। আর লিড বিষয়টা হচ্ছে কি, লিড বিষয়টা হচ্ছে আমরা যদি কোনো ইউজারে ইনফরমেশন চাই, তাহলে আমরা বা ইনফরমেশন কালেক্ট করতে চাই, ধরেন আপনি রিলস, এই লিডসটা কাদের জন্য করা হয় আসলে এইটা আপনাদের বোঝা উচিত, এই লিডস ক্যাম্পেইনটা কাদের জন্য করা হয়, তাই না? তো প্রথমত জি আমরা ভাই, সেলস সম্পর্কে বুঝলাম, আসলে সেলস ক্যাম্পেইন করার আগে কিভাবে স্ট্র্যাটেজি, মানে ক্রিয়েটিভ নিয়ে কয়টা ক্রিয়েটিভ করে কিভাবে আগাবো, তাই না? তারপর আমরা রেজাল্টটা অ্যানালাইজ করতে পারবো, বুঝতে পারবো কোনটা উইনিং ক্রিয়েটিভ কিভাবে খুঁজে বের করবো, সেটা আমরা বুঝলাম। কিন্তু আমাদের এখন কথা হচ্ছে, আমরা লিডসটা কেন করব, লিডস ক্যাম্পেইনটা কাদের জন্য বা কারা করবে, কেন করব, প্রশ্ন আসে না? লিডস ক্যাম্পেইন আমার কেন দরকার, কারণ আমার তো জি সেলস ভাইয়া। ট্রাফিক ক্যাম্পেইন আছে, এনগেজ এত ক্যাম্পেইন, আমি লিডসটা কেন দিল ফেসবুক, এখন এইটা হচ্ছে একটু আমি বুঝিয়ে দিব এবং আপনাদের ডাউট ক্লিয়ার। লিডস, লিডস মানে কি? লিড মানে হচ্ছে কোনো তথ্য। কে আকাই করতেছে, দুষ্টমনি করতেছে ক্লাসে? কে দুষ্টমনি করতেছে? হ্যাঁ, আঁকাবেন না ক্লাসে, ওকে? ওকে, যেখানে আমরা ছিলাম, আসুন আবারও সেম জায়গায় ফিরে যাই। আমাদের গন্তব্য হচ্ছে যে আমরা আজকে লিড ক্যাম্পেইনটা একটু দেখে নিব, আর আগের সেলস ক্যাম্পেইনে আলোচনা করে ফেলছি অলরেডি আমরা। তো এইটা দেখলে আমাদের ফেসবুকে যে ক্যাম্পেইন গুলো সবগুলো আমাদের ক্লাস ওভারঅল মানে মানে কমপ্লিট হয়ে যাবে, আমাদের ডাউট থাকবে না। তো এইখানে দেখেন, এইখান থেকে জাস্ট এখানে ক্রিয়েট টিম বন্ড দিয়ে দিচ্ছি। তো এইখান থেকে আমি ধরেন জাস্ট, হ্যাঁ, সো লিড ক্যাম্পেইন যেটা বলছিলাম যে কাদের জন্য করব, কেন করব। এখন কথা হচ্ছে, ধরুন যারা সার্ভিস রিলেটেড বিজনেস করে, যারা সার্ভিস রিলেটেড বিজনেস করে, তারা কি কোনো প্রোডাক্ট বিক্রি করে, তারা কি কোনো প্রোডাক্ট বেচে, আমাকে বলেন, তারা জি কি না কোনো ভাই, প্রোডাক্ট বিক্রি করে? তারা ভাইয়া কি করে, কি বিক্রি করে তারা? সার্ভিস বিক্রি করে। তারা বিক্রি করে সার্ভিস অথবা সলিউশন, রাইট, কোনো কিছুর জি। সমাধান। আচ্ছা, ধরুন কোন একজন ব্যক্তি রিয়েল এস্টেট এজেন্ট অথবা তার একটা রিয়েল এস্টেট কোম্পানি, সে কি বিক্রি করতেছে বলেন তো? ধরেন এই যে রিয়েল এস্টেট, সে রিয়েল এস্টেট জিনিসের বিজনেস করতেছে, সে কি কি করতেছে? রিয়েল এস্টেট বিজনেস। সে রিয়েল এস্টেট বিজনেস করতেছে, সে আসলে কি সেল করতেছে বলেন তো? জায়গা জমি। আচ্ছা, বাট জায়গা জমি তো বুঝলাম, বুঝলাম জায়গা জমি সে সেল করতেছে, তবে কথা হচ্ছে সে তো মানুষের একটা প্রবলেম সলিউশন করতেছে, কি একটা মানুষকে আবাসন। আবাসনের ব্যবস্থা করে দিচ্ছে, একটা নির্দিষ্ট একটা জায়গার ব্যবস্থা করে যেখানে সে থাকবে, নিঃশ্বাস নেবে, তার নিজের বলে একটা জায়গা সে নির্ধারণ করে নেবে, তাই না? জি যার ভাই। স্বল্প টাকা আছে, বাড়ি করতে পারবে না, অনেক টাকা, সেখানে সে একটা ফ্ল্যাট স্বল্প মূল্যে তাকে প্রোভাইড করতেছে, একটা আবাসন ব্যবস্থা করেছে তার সন্তান, ভবিষ্যৎ এবং নিজের জন্য। That's mean সে কি, সে সে নিশ্চিত, মানে একটা মানুষের সুরক্ষিত আবাসন ব্যবস্থা করে দিচ্ছে, কি করতেছে? সার্ভিস দিচ্ছে। ধরেন সে সুরক্ষিত আবাসন ব্যবস্থা করেছে, তাই না? এইখানে সে মানুষকে এইটার মাধ্যমে সার্ভিস দিচ্ছে, তার সার্ভিসটা কি? তার সার্ভিসটা হচ্ছে রিয়েল আবাসন। এখন তার কি দরকার, তার দরকার কি?
তার দরকার এই বটমের ভিতর মেনি অফ লিডস, পিপল লিডস, লিডস, যত তার লিডস হবে তত তার সেলস হবে, তাই না? যত তার লিডস হবে তত তার সেলস হবে। আর এই লিডসটা কিভাবে সে ম্যানেজ করতে পারবে? সে তার ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবে। তার যদি একটা ওয়েবসাইট থাকে, সে ওয়েবসাইটের মাধ্যমে ম্যানেজ করতে পারবে। তার যদি এক কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকে, ফেসবুক লাইক ইনস্টাগ্রাম, সেটার মাধ্যমে সে অ্যাডভার্টাইজিং করতে পারবে। দ্যাটস মিন সে এইটার মাধ্যমে পারবে, এইটার মাধ্যমে পাবে লিডস। এখন এইটার মাধ্যমে যদি আমরা করতে চাই তাহলে আমাদের করতে হবে লিডস ক্যাম্পেইন। কি ক্যাম্পেইন? লিডস ক্যাম্পেইন। আচ্ছা, আর এই লিডস ক্যাম্পেইনের কাজটা হচ্ছে আমার যে ইউজার্স, এই ইউজার্স এর ডাটা বের করা। এই ইউজার্স আমার লিডসে এসে তাদের ইনফরমেশন এখান থেকে বের হয়ে আসবে আমার কাছে। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। এইটা হচ্ছে আমাদের লিডস ক্যাম্পেইনের মেইনলি ফোকাস। এখন একটা ইউজারের কি কি ইনফরমেশন এখানে আসবে? একটা ইউজারের ইনফরমেশন আসতে পারে যদি, আবার একটা বিষয় আছে, এই যে রিল এস্টেট নিয়ে আমরা কথা বললাম একটু আগে, আমরা যদি ক্যাম্পেইন করে দিই হুট করে, এই যে স্পেশাল ক্যাটাগরি ছাড়া ক্যাম্পেইন করে দিই, অ্যাড রিজেক্ট হয়ে যাবে, অ্যাড অফ হয়ে যাবে, রানিং অবস্থা অফ হয়ে যাবে। দেখেন এই যে এখানে দেওয়া আছে হাউজিং, এমপ্লয়মেন্ট, ফিনান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, সোশ্যাল ইস্যু। দ্যাটস মিন আমি যদি কোনো প্রপার্টি লিস্টিং, হোম ইন্স্যুরেন্স, মর্টগেজ আর রিলেটেড অপারেশন করি, তাহলে আমার অ্যাডসটা হয়ে যাবে হাউজিং রিলেটেড। দ্যাটস মিন আমি আবাসন ব্যবস্থা করে দিচ্ছি, নিশ্চিন্তে, নির্বিঘ্ন এবং সাশ্রয়ী মূল্যে আবাসন ব্যবস্থা করে দিচ্ছি। আমার ক্যাটাগরিটা হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। বুঝা গেছে? জি ভাইয়া। আমি যদি এখানে ফিনান্সিয়াল প্রোডাক্ট অথবা সার্ভিস প্রোভাইড করি, লোন, ব্যাংক লোন, স্টুডেন্ট লোন, হোম লোন, কার লোন, হ্যাঁ, ল্যান্ড লোন, বিজনেস লোন, এসএমই, যেই সকল হোক, ফিনান্সিয়াল সার্ভিস রিলেটেড, ক্রেডিট কার্ড, এই যে সকল অ্যাড, এই সকল এগুলো আমার চলে যাবে ফিনান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের ভিতর। কোনটার ভিতর চলে যাবে? ফিনান্সিয়াল প্রোডাক্ট এন্ড সার্ভিস। তাহলে আমার অ্যাডটা রিজেক্ট হবে না, অ্যাডের অ্যাকাউন্টের কোয়ালিটির উপর এফেক্ট করবে না, এন্ড স্মুথলি আমি ক্যাম্পেইন করতে পারবো। আর যদি না দেয় তাহলে রিজেক্ট করবে, 100% করবে। তাই আমি নিজেও খাইছি অনেক সময়। হ্যাঁ, তাহলে আমি এখন কি করবো? আমি যদি রিয়েল এস্টেটের জন্য করি তাহলে আমি এমপ্লয়মেন্ট সিলেক্ট করবো, রাইট? আমার কান্ট্রি বাংলাদেশ। ওকে, দেন অ্যাডসেট নেম এভাবে রাখলাম, নিউ লিড অ্যাডসেট রাখলাম। আপাতত আমার বাজেট কত? আমি বাজেট যেটা আছে সেটাই দিলাম, $20। আমি ধরেন ইন্ডেট একটা দিলাম, আপাতত আমি 1 উইক রান করবো। দেন ইন্ডেট একটা দিলাম এখান থেকে, এইটা দিয়ে দিলাম র্যান্ডম, জাস্ট অনলি র্যান্ডম। সেম টাইম আমার ধরেন বাংলাদেশ, আমি যাদের বাংলাদেশ থাকে মিনিমাম এজ হচ্ছে কি 21 বছর হতে হবে। দেন আমি মিনিমাম দিলাম যারা 45 বছর পর তাদেরকে। তারপর ডিটেল টার্গেটিং। এখন ডিটেল টার্গেটিং ধরেন যারা এমপ্লয়, যারা আপনার জব হোল্ডার আছে, কারা আমার ইয়েগুলো বাড়িগুলো কিনতে পারে, যারা একটু ভালো প্রভাবশালী আছে, যাদের একটু আর্থিক সচ্ছল আছে, তারা একটু ধরেন মধ্যবিত্ত টাইপের ফ্যামিলি, তারাই তো অ্যাবিলিটি পারবে, তাই না? মধ্যবিত্ত, একটু উচ্চবিত্ত, এরপর এলিট ক্লাস তাদের নিজেদের বাড়ি আছে, তাই হোক। তো মধ্যবিত্ত থেকে আপনার একটু উচ্চ যারা আছে তারাই পারবে আমার কি করতে, আমার এই প্রপার্টি সার্ভিস গুলা বাই করতে, যাদের ইনকাম রেশিওটা হচ্ছে মধ্যবিত্ত 50 থেকে 1 লাখের মধ্যে, রাইট? তাদেরকে মধ্যবিত্ত বলা হয়ে থাকে। জি তো ভাইয়া। এই মধ্যবিত্ত যারা আছে তারা আমার এটা কিনতে পারবে। So, আমি এখানে কি কি টার্গেটিং দিতে পারি? আমি এখানে ধরেন দিতে পারি যারা বিভিন্ন ধরনের প্রফেশনালস বা হাউজিং, ধরেন হাউস রেন্ট যারা খুঁজছে বা অনেক ধরনের টার্গেটিং আছে, হাউস প্রপার্টি যারা ইন্টারেস্টেড আছে, তাই না? আমি ফেসবুকে জানি ইউজার বিহেভিয়ার, যেমন আপনার ইউজার বিহেভিয়ার জানে, আমার ইউজার বিহেভিয়ার জানে, সবারটাই জানে। প্রপার্টি ইনভেস্ট, হোম, প্রপার্টি ইন্ডাস্ট্রি, অ্যাপার্টমেন্ট, এই ধরনের বিষয়বস্তু যারা আছে, প্রপার্টি ফাইন্ডার, এই সকল ইন্টারেস্ট যারা আছে তারা আমার জিনিসগুলোই কিনবে। তা আমি আবার দিলাম, দেওয়ার পর আমি ল্যাঙ্গুয়েজ রাখলাম, প্লেসমেন্টটা আমি অ্যাডভান্টেজ অটোমেটিকলি দিয়ে রাখলাম, দরকার নেই আমার। So, আমার এখান থেকে একটা জিনিস আমি প্ল্যাটফর্ম আমি সিলেক্ট করতে পারি, দেখা যাচ্ছে আমার অডিয়েন্স নেটওয়ার্ক প্রয়োজন নাই। আচ্ছা, আমি যাদেরকে টার্গেট করতে, তারা কি এগুলো দেখার জন্য তারা কি বিভিন্ন অ্যাপস টেপস যে পড়ে থাকবে বলেন? ওই যে বিভিন্ন ক্যাপকাট, যেমন থার্ড পার্টি নেটওয়ার্ক, আর অনেক এরকম অ্যাপস আছে ফেসবুকের সাথে বিজনেস করে পার্টনারে, ওইখানেও অ্যাড দেখায় ফেসবুকে, ওইটা কি আমার দরকার আছে? ভাই এই যে অডিয়েন্স নেটওয়ার্ক এটা কি?
কোন অডিয়েন্স সাইট বা নেটওয়ার্ক, কি? এটা নিয়ে আপনাদের একটু কনফিউশন ক্লিয়ার করি। সো অডিয়েন্স নেটওয়ার্ক হচ্ছে ধরেন ফেসবুক একটা প্ল্যাটফর্ম। এখন ফেসবুক যখন ব্যবসা করে, মানে অ্যাডভার্টাইজিং বা বিজ্ঞাপন ব্যবসা করে, তখন কিন্তু ফেসবুক একা করে না। ধরেন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান, মানে আপনার ব্যবসা যখন মাল আছে, তখন আপনি কিন্তু চান যে আপনার ব্যবসা মালগুলা অন্য জায়গায় অন্য মানুষের রিসেল করে, তাই না? বা আরো জায়গায় যেন মানুষ দেখায় বা কিনে। আপনি কি করলেন এখানে, ধরেন আপনার একটা স্যানিটারি দোকান আছে। তো এই স্যানিটারি দোকানে কিছু কিছু আপনি কি করবেন, আপনি যেমন মানে যারা বাড়ির মালিক আছে তাদের কাছে স্যানিটারি মাল বিক্রি করছেন ঠিকই। এখন এখানে কিছু কিছু কন্ট্রাক্টর আছে, আপনার কন্ট্রাক্ট করা আছে যে তুমি যে সকল জায়গায় কাজ করবে করবা, তোমার যদি লাগে স্যানিটারি মাল আমার থেকে তুমি নিবা। তুমি আমার থেকে নিবা, হ্যাঁ, বলা আছে কন্ট্রাক্টর তুমি আমার থেকে নিবা। সে কি করতেছে, এই দোকান, তারা এই দোকান থেকে মাল কিনতেছে, তারা এই দোকান থেকে মাল কিনতেছে, and তারা পরে ডিস্ট্রিবিউট করছে ওই যে, মানে কাস্টমার তারা এনে দিচ্ছে। কি বুঝতে পারছেন? এখন ফেসবুক করছে কি জানেন, ফেসবুক তার অ্যাডভার্টাইজার আরো বেশি পারফরমেন্স, ফেসবুক তাদের সাথে কন্ট্রিবিউট করছে। যেমন এই যে কন্ট্রাক্টর, মানে এই দোকানদার, যেমন ফেসবুক করছে কি, আমি তোমাকে কি করে দিব, আমি তোমাকে, তোমার যেহেতু অডিয়েন্স আছে, যেহেতু তোমার অডিয়েন্স আছে এবং তোমার অ্যাপসটা ইউজ করে অনেক মানুষ রেগুলার বেসিস, এবং তুমি অ্যাক্টিভ ইউজার আছে, দ্যাটস মিন আমি তোমাকে ক্রেতা এনে দিব, তুমি সেল করবা, মানে তুমি বিজ্ঞাপন মানুষকে দেখাই দিবা তোমার প্ল্যাটফর্মে। থার্ড পার্টি একটা নেটওয়ার্ক হয়ে গেল। ফেসবুক তার বিজ্ঞাপনটা তার যে অডিয়েন্স গুলো আছে অ্যাপসটা ইউজ করে সেখানে দেখানো শুরু করলো। লাস্ট তার তার কি হলো, অডিয়েন্স আরো বেশি অপরচুনিটি পাইলো, বিজ্ঞাপন মানুষকে দেখানো বেশি পাইলো, এবং ফেসবুকের ভালো হইলো, সে কিছু রেভিনিউ তার সাথে শেয়ার করলো, এবং ফেসবুক তার অডিয়েন্স বিজ্ঞাপন তাদেরকে ধরে রাখার বেশি পরিমাণ মানে ট্রাই করলো, যেন সে ফেসবুক ছাড়াও আরো আউটসাইডে যেন সে তার যে অ্যাডভার্টাইজমেন্টটা আছে দেখাইতে পারে মানুষকে। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। এটা হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক। যেমন যেমন গুগলের পার্টনার নেটওয়ার্ক থাকে, থাকে না, অ্যাডসেন্স পার্টনার নেটওয়ার্ক। যেমন ওয়েবসাইট আছে, ইউটিউব আছে, দেন আপনার আরো অ্যাপস আছে, অ্যাডমোব আছে, আছে কিনা? জি ভাইয়া। গুগলের পার্টনার ডিসপ্লে নেটওয়ার্ক, গুগলে কিছু অ্যাড নেটওয়ার্ক আছে। সো এটা হচ্ছে ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক। এরপর হচ্ছে মেসেঞ্জার, ফেসবুক নিজস্ব প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম। সো আমাদের মেসেঞ্জার দরকার নাই, ধরেন আমরা ইনস্টাগ্রামে রাখলাম। এরপরে দেখেন, এরপরে আছে আপনার স্কিপেবল অ্যাডস। আমি কি চাচ্ছি এটাকে স্কিপেবল অ্যাড হিসেবে দেবো? আচ্ছা, আপাতত রেখে দিলাম, নো ওয়ারি। সো আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে গিয়ে এখানে আমাদের একটা লিড ফর্ম ক্রিয়েট করতে হবে। আমরা কোনটার জন্য করব? আমরা করব বিটিভির জন্য ধরেন। So এখান থেকে এসে আমাদের কি করতে হবে, এখান থেকে ক্রিয়েট অ্যাড এন্ড ইউজ এক্সিস্টিং পোস্ট অর ক্রিয়েট অ্যাড। আমরা ক্রিয়েট অ্যাডে দিব, আমাদের ওয়েবসাইট ইউআরএল আছে। এখান থেকে দেখেন আমরা দিয়েছি কিন্তু লিড অ্যাড। সো ক্রিয়েট টেমপ্লেট, আমি চাইলে এই যে এখান থেকে একটা টেমপ্লেট ক্রিয়েট করতে পারি। দেন হচ্ছে, হ্যালো, জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাদের যে বিষয়টা হচ্ছে যে আমরা এখান থেকে এটা চলে আসছে যে সেট আপ অ্যাড ক্রিয়েটিভ, এখন অ্যাড ক্রিয়েটিভ আসছে, আমরা তো লিড ক্যাম্পেইন দিচ্ছি তাই না? জি জি ভাইয়া। এই দেখেন লিডস ক্যাম্পেইন দিছি, আমরা লিডস, দেন আমরা টার্গেটিং দিছি, অ্যাড সেট দিছি, সবই আমরা দিছি। এইখান থেকে জাস্ট আমাদের একটা লিড ফর্ম ক্রিয়েট করতে হবে। ম্যানুয়াল আপলোড, ক্যারোজেল আছে, ওয়েবসাইট ইউআরএল আছে, এটা আছে সেট আপ ক্রিয়েটিভ। তো এখান থেকে সেট আপ ক্রিয়েটিভ দিতে হবে, ইমেজ অর অ্যাড। আমি জানি না এইটা কেন আসতেছে, ধরেন আমি যাবো তো এইটা দেই, ধরেন এটা দিয়ে। সো লিড, এখানে লিডের এখানে আসার পর একটা জিনিস এখানে বোঝাচ্ছে যে আমার যে লিড অ্যাডটা আমি করতেছি, যেন আমি ওয়েবসাইটে যেন লিডটা আমার ইনক্লুড থাকে, মানে ওয়েবসাইটে যদি আমার কোনো লিড ফর্ম থাকে, হ্যাঁ, মানে এই যে ডিসপ্লে লিঙ্ক, কল নাও, আমার ওয়েবসাইটে আসতেছে। So আমি এটা কেটে দিচ্ছি, ধরেন আমি তো আপনাদেরকে একটু বুঝাইলাম। এটা কেটে দিয়ে আমি আবার একটা এখান থেকে লিডটা নিব। আমার দরকার ইনস্ট্যান্ট ফর্ম।
4 নম্বরে আসবো। ভাইয়া, হ্যাঁ, আমরা লিডে যখন এই যে আপনার ইয়ে করব, ক্যাম্পেইন করব, তখন কি আপনার ওকে, ভুলে গেলাম কি জানো, হ্যাঁ, বলেন বলেন। অরিজিনাল ক্যাম্পেইন করব নাকি নিউ ক্যাম্পেইন ইয়ে করব ডুপ্লিকেট করার সময়? বুঝিনি, নিউ ক্যাম্পেইন। মানে এই যে নিউ অ্যাড না, লাস্টে যেটা আমরা ইয়ে করব, হুম। অনেকগুলো বানাবো আর কি, তখন কি আমরা ইয়ে করব, নিউ ক্যাম্পেইন করব নাকি অরিজিনাল ক্যাম্পেইন দিয়ে দিব? নিউ ক্যাম্পেইন মানে অরিজিনাল ক্যাম্পেইন দিবেন আর নিউ ক্যাম্পেইন মানে কোনটা অরিজিনাল কোনটা নিউ? ওই যে দুইটা মানে অপশন থাকে যে ম্যানুয়াল ক্যাম্পেইন আর সামথিং লাইক দ্যাট, এরকম কিছু। ও বলতেছে যে ডুপ্লিকেট করার সময় যে আছে, কতগুলো অপশন আসে, এগুলোর কথা বলতেছে মেবি। হ্যাঁ হ্যাঁ, ডুপ্লিকেট করার সময় এটা আমরা কি করবো, নিউ ক্যাম্পেইন দেবো নাকি অরিজিনাল ক্যাম্পেইন ওইটা এই দিব? যে এখানে ডুপ্লিকেট করার টাইমে হ্যাঁ 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 হ্যাঁ, এখানে অরিজিনাল ক্যাম্পেইন দিবেন। ওই জন্য। সবসময় ডুপ্লিকেট করতে গেলে অরিজিনাল, এক্সিস্টিং দিলে এক্সিস্টিং ক্যাম্পেইন দিলে ডুপ্লিকেট ইউর অ্যাড ইন আনাদার ক্যাম্পেইন, সো ডুপ্লিকেট ইউর অ্যাড ইন দ্য সেম ক্যাম্পেইন, মানে সেম ক্যাম্পেইনের জন্য ডুপ্লিকেট হয়, এটা অরিজিনাল দিবেন। ওকে। তো এখানে দেখাচ্ছে যে লিড, এই দেখেন এখানে দেখাচ্ছে অ্যাড ক্রিয়েটিভে এসে দেখাচ্ছে আমাকে ডিসপ্লে লিংক, ওয়েবসাইট ইউআরএল, ডেস্টিনেশন টু পার্সন কানেক্ট উইথ দ্য ট্যাপ অন ইউর অ্যাড, মানে এখানে দেখাচ্ছে আমার লিড, আমার কিন্তু ক্যাম্পেইনটা লিড, হ্যাঁ ক্যাম্পেইনটা কিন্তু লিড, বাট এখানে আমাকে কোনো ইনস্ট্যান্ট ফর্ম অপশন দেখাচ্ছে না। যে এখানে দেখো আমি ইনস্ট্যান্ট ফর্ম দেখতে পাচ্ছি না, কোনো ইনস্ট্যান্ট ফর্ম, আমি তো ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করবো আমাদের লিডের জন্য। So এইটাতে আপাতত আমি কোনো ইনস্ট্যান্ট ফর্ম দেখতে পাচ্ছি না। So, তবে কথা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম না থাকুক সমস্যা নাই, আমরা ওইটা করতে পারবো, আমরা ওটা ফিগার আউট করতে পারবো। তবে এই যে আমি এতক্ষণ আপনার সাথে কথা বললাম, এই যে বুঝাইলাম, এই যে লিড সার্ভিস রিয়েল সেট, এই যে মানুষ আসে, এই যে মানুষ কিভাবে ফেসবুক অডিয়েন্স, এটা কি আপনি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। জি এইটুক স্যার, যদি ক্লিয়ার বুঝতে এইটুক পারছি। যদি আপনাদের ক্লিয়ার থাকে দেখবেন ক্যাম্পেইন সেট আপ, এটা হলো আপনাদের দুধ ভাত এখন, আমি বলতে পারি এগুলা। ক্যাম্পেইন সেট আপ এখন আপনাদের কাছে দুধ ভাত, কারণ প্রতিটা ভাই বিষয়। হ্যাঁ, বলেন। আমাদের যদি, ভাই আমরা তো ইনস্টাগ্রাম আর ফেসবুক যদি সিলেক্ট করি, আমরা ইনস্টাগ্রাম আইডিটা কিভাবে সিলেক্ট করব? কোনটা? মানে আমরা তো প্ল্যাটফর্মে ধরেন ফেসবুকে ইনস্টাগ্রামে অ্যাডটা প্রোভাইড করবো, মানে পাবলিশ করবো, তো আমরা ইনস্টাগ্রামটা কিভাবে কানেক্ট করবো? কোনটা কানেক্ট করবেন আপনার, কথাটা আসলে ক্লিয়ারলি মাঝে মাঝে আমার কাছে আসে না। মানে ফেসবুকে অ্যাড রান মানে করবে, মানে ইনস্টাগ্রামটা কিভাবে কানেক্ট করবে হ্যাঁ, অ্যাড এটাই। ব্যাপার? ইনস্টাগ্রামটা কানেক্ট করতে একদম সহজ, এটা তো আমি জাস্ট আমার পেজে যাব, পেজ থেকে গিয়ে আমরা অথবা এই যে এখান থেকে বিজনেস সেটিং এ যাব, এই বিজনেস সেটিং থেকে আমি কানেক্ট করে ফেলতে পারি, ইনস্টাগ্রাম সহজ করতে ব্যাপারই না। করি নাই তো ভাই, এই কারণে আর কি তাও বুঝতেছি দেখি, না যে। সমস্যা নাই, আপনি তো আসছেন শিখার জন্য, তাই না? জি ভাইয়া। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে ইনস্টাগ্রাম অপশন আসবে, এখান থেকে আপনাকে ইনস্টাগ্রাম লগ ইন করতে হবে, লগ ইন করলে এর সাথে কানেক্ট হয়ে যাবে, তখন যখন আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন একই সাথে আপনার ফেসবুক আর ইনস্টাগ্রামে ক্যাম্পেইন চলবে। আচ্ছা আচ্ছা, মানে যেটা অ্যাড করবো সেটা হ্যাঁ, নাম্বার দিলে হয়ে যাবে। হ্যাঁ, ওইটা ওই আইডি দিয়ে আপনার অ্যাডস প্লেস হবে। তো এখান থেকে দেখেন আই এগ্রি দিব, আই এগ্রি দিয়ে ক্লেম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিব, ক্লেম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করে আমাকে লগ ইন করতে হবে, লগ ইন করলে আমার ইনস্টাগ্রাম কানেক্ট হয়ে যাবে এই বিজনেস ম্যানেজারের সাথে, দ্যাটস মিন আমি এই ইনস্টাগ্রাম ইউজ করে, মানে এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে ইনস্টাগ্রাম ইউজ করে আমি ক্যাম্পেইন দিতে পারবো, মানে একই সাথে ফেসবুকেও যাবে ইনস্টাগ্রামে যাবে। আচ্ছা আচ্ছা ভাই, এখন বুঝতে পারছি। মানে ওইখানে অপশনটা চলে আসবে না যে অ্যাকাউন্টটা এখানে অ্যাড করবো, ওখানে ওই অপশনে মানে অ্যাড রান হ্যাঁ, করলে হ্যাঁ, ওই হ্যাঁ, হয়ে যাবে। ইয়েস। আবার চাইলে আচ্ছা, আপনি এখন চাইলে আবার মেটা বিজনেস সুইতে কানেক্ট করতে পারেন, আবার চাইলে ডিরেক্টলি পেজ থেকে কানেক্ট করতে পারেন, যেইভাবে আপনার সুবিধা হয় সেভাবেই করবে। আচ্ছা আচ্ছা, মানে একভাবে কানেক্ট করলে এখানেও কানেক্ট হয়ে যাবে নাকি ভাই? ইয়েস, রাইট। জি ভাই, বাজেট বুঝতে পারছি তো এখন। বাজেট তো একটাই থাকবে। হুম। হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে আজকে মূলত যেটুকু আমি দেখালাম এটা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। লিডটা নিয়ে এখন আহামরি এত বিষয় আমাদের ঘাটাঘাটি করার প্রয়োজন নেই, কারণ ওইটা ওইটা আমাদের এতটা ইম্পর্টেন্ট হচ্ছে না, আমাদের কাজগুলো বেশি হচ্ছে যে আমাদের ওইটা বাদে আর অ্যাপ প্রমোশনটা বাদে এই বাকি যে 4টা ক্যাম্পেইন আছে ওটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে। আমরা যদি মার্কেটিং অ্যাডভার্টাইজিং ই কমার্স বিজনেস বেস এক্সপার্ট হতে চাই তাহলে কিন্তু এটা ইম্পর্টেন্ট। আর লিডটা তখন কি ইম্পর্টেন্ট হবে যখন সার্ভিস বেস বিজনেস জন্য আমরা কাজ করবো, লাইক ধরেন সার্ভিস রিলেটেড বিজনেসের জন্য। আর সার্ভিস বিজনেস জন্য লিডটা কালেক্ট করা সবচেয়ে সুবিধা হবে আপনি যখন ধরেন আপনার ওয়েবসাইট ব্যবহার করে করবেন।
ওয়েবসাইট ব্যবহার করে করবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। তা আজকে কার কোনো প্রশ্ন আছে? ভাইয়া আমি বলতে চাইছিলাম যে আমরা কিভাবে বুঝবো যে ইনস্টাগ্রাম এত টাকা খরচ করছে আর ফেসবুকে এত টাকা খরচ করছে, বা এটার কি কোনো ইয়ে আছে? ওইটা আপনার ওইটা দরকার হবে না। আপনার দরকার হবে যে কোন একটা কত সিপিসি, কোন একটা কত পারফরমেন্স হচ্ছে। একটু আগে যে দেখালাম আপনাদের, কোনটা ক্লিক কত আছে, যে কোনটা সিটিআর কেমন, এগুলো দেখলে বুঝতে পারবেন আপনার। আপনার যেখান থেকে অ্যাডে ক্লিক আসো কোন যে কোনো প্লেস থেকে, বাট এক ওই ওই অ্যাডে তো হইতেছে তাই না? ওই একটার ভিতরে যদি আসতেছে ক্লিক, যেখান থেকে কোন ফেসবুক যদি আপনাকে ইনস্টাগ্রামে বেশি দিয়ে রেজাল্ট দেয়, আপনার সমস্যা? আপনার কোনো না। বাড়বে? সে যদি আপনার অডিয়েন্স নেটওয়ার্ক থেকে যদি সে আপনার সেলস আনতে, তাহলে আমাদের কোনো সমস্যা? আমাদের কথা রেজাল্ট, নিচে যে আমাদের দরকার রেজাল্ট, তাই না? জি জি। ফেসবুক কিভাবে কোথা থেকে আনতে সেটা আমার দেখার বিষয় না। আমার অ্যাফোর্ডেবল বাজেটে অ্যাফোর্ডেবল কস্টে আমাকে রেজাল্ট আনতে দরকার। এটা হচ্ছে আমার কাজ। আচ্ছা। আচ্ছা, ধরেন ভাই, ধরেন ফেসবুকে কোনো ভিউজ বা তেমন একটা রেসপন্স হলো না, কিন্তু ইনস্টাগ্রামে বেশি রেসপন্স হলো, তাইলে কি এটা বন্ধ করে দেওয়া লাগবে? ওইটা ফেসবুক তার মতন করে যে জায়গায় বেশি দেখানোর প্রয়োজন হয় সেটা ফেসবুক দেখাবে। আমার দরকার আমি কিভাবে বাজেট কমাতে পারবো, আমার আমার কস্টিং কমাতে পারবো, এবং বেটার উইনিং অ্যাডসেট বের করতে পারবো, ক্রিয়েটিভ বা উইনিংটা ওইটা দিয়ে আমি আগাবো। আমার এগুলো আইডেন্টিফাই করা দরকার। আর ফেসবুক তার মধ্যে করে কিভাবে সে কোথা থেকে আমাকে রেজাল্ট আনি দিবে, তাকে আমি ডাইরেকশন ধরাই দিব। তা আমি স্ট্র্যাটেজি ফলো করবো, এবং যে ক্রিয়েটিভ আমাকে ভালো পারফরমেন্স দেবে আমি ওইটা নিয়ে আগাবো। এবং ফেসবুক এতে কিভাবে আমাকে রেজাল্ট আনি দিবে, কোন ভাবে কিভাবে, সেটা ফেসবুক বুঝবে। আর আমি প্লেসমেন্ট সেলেক্ট করে দিব, যে আমার এই এই প্লেসমেন্ট থেকে, যেমন আমি চাইলে ইনস্টাগ্রাম সেল করতে পারি প্লেসমেন্ট, আমি নাও সেল করতে পারি। আবার আমি ইনস্টাগ্রামে স্পেসিফিক কয়েকটা প্লেসমেন্ট সেল করতে পারি, যেমন স্টোরি, রিলস, এগুলা। আবার ইনফিড নাও করতে পারি, আবার ইনফিড রাখতে পারি, স্টোরি, রিলস নাও রাখতে পারি, মানে ওগুলো উঠে দিতে পারি। এটা আমার হাতে থাকবে। জি ভাইয়া, বুঝতে আবার পারছি। চাইলে এখন রাইট না ফেসবুকে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট চলে আসছে, যেটা ফেসবুক দেখে যেখান থেকে ভালো রেসপন্স, যেখান থেকে ভালোই হচ্ছে, সেটা ফেসবুক প্রায়োরিটি দিয়ে ওইটাকে বেশি প্রাধান্য দিয়ে ওইটাকে উপরে বেশি ফোকাস করে। এখন অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট চলে আসার পর আর আমরা ম্যানুয়ালি প্লেসমেন্ট সেল করার অপশন পাচ্ছি না আগের মতো, প্ল্যাটফর্ম সেল করার অপশন পাচ্ছি। জি ভাইয়া, বুঝতে পারছি। ফেসবুক তার মতো করে তো যদি বলে হ্যাঁ, যদি বলে ফেসবুক না শুধু কে ইনস্টাগ্রামে অ্যাডস হবে তখন? ফেসবুক কিন্তু এআই ইনক্লুড করে ফেলছে ফেসবুকে। তাতে লামা এআই কিন্তু মেসেঞ্জারে নিয়ে আসছে, কারা কারা আপডেট পাইছেন আমি জানি না। তাতে লামা এআই কিন্তু ভার্সন 4 তারা নিয়ে আসছে মেসেঞ্জারে। যাদের যাদের হয়তো হ্যাঁ সাবস্ক্রিপশন আছে ফেসবুকের, তারা অলরেডি পেয়ে গেছে, মানে ব্লু ব্যাচ যাদের আছে। ভাই, আমি দেখছিলাম ওটা দিয়ে ইমেজ জেনারেট করা যায় মেসেঞ্জারে, আমি দেখছিলাম। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপে আসছে ভাই, হোয়াটসঅ্যাপে দেখলাম মেটা এআই। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আপনার ইউএসএ নাম্বার গুলোতে আরো বেশি আসছে, ওখানে ইনস্ট্যান্ট সাথেই আছে। আমার যে ইউএসএ নাম্বার আছে ওটার ভিতরে আছে। আর বাংলাদেশি নাম্বার যেগুলো আছে ওটার ভিতরে একটু লেট হবে আসতে একদম। হ্যাঁ ভাই, আসছে দেখলাম এইমাত্র। কিছু কিছু আসছে, কিছু কিছু আসেনি। সবারটা আস্তে আস্তে চলে আসবে, আমি অনেক আগে পাইছি, দেখছি, ইউজও করছি মোটামুটি। ওটা দিয়ে আসলে ইন ফিউচার মেটার এআই আমাদের এই মেসেঞ্জার কন্ট্রোল করবে। ক্যান ইউ ইমাজিন? না ভাই। আপনি ওটাকে দিয়ে রোবোটিক সিস্টেমে আপনি রিপ্লাই দিতে পারবেন। জাস্ট ওটার জন্য পে করতে হবে, আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে। আপনি বিজি আছেন নিয়ে আছেন, মেটা এআই জানবে আপনার অ্যাক্টিভিটিস, সে মেটার এআই বুঝবে যে আপনি কি অ্যাক্টিভিটিস রাখেন, কি ইউজার বিহেভিয়ার, কি কি করেন, তাই না? সে আপনার মেসেঞ্জার কন্ট্রোল জি করে, জি। সে আপনার হয়ে কথা বলে দিবে। ক্যান ইউ ইমাজিন যে লাইফটা কোন দিকে যাচ্ছে? অবশ্যই। আপনাকে জাস্ট এখন প্ল্যানিং করতে হবে, আপনাকে জাস্ট রুলস বানাতে হবে, এবং ওই রুলস দিয়ে কিভাবে কার হেল্প করা যায়, কিভাবে সে আগাবে, দ্যাট পিপল উইল বাই ফ্রম ইউ স্ট্র্যাটেজি, রুলস এন্ড কনসালটেশনস। পরামর্শ নেবে মানুষ আপনার থেকে। মানুষ আর আগের দিনের মতো না সার্ভিস নেওয়ার জন্য মানুষের পিছনে ঘুরবে না। মানুষ এখন জি ঘুরবে ভাইয়া। মানুষের কাছ থেকে স্ট্র্যাটেজি নেওয়ার জন্য, ফর্মুলা, রুলস এন্ড কনসালটেশন। মানুষ এটার জি জন্য এখন ভাই, মানুষকে পে করবে। এই মানুষকে কনসালটেশন দিতে পারে না, এই মানুষকে হেল্প করতে পারে, স্মার্ট ইজিয়ার করতে পারে, টাইম সেভ করতে পারে, 2-3 জনের কাজ সে জি একা করতে পারে। বাট এই কান্ট গিভ কনসালটেশন, কান্ট গিভ রাইট স্ট্র্যাটেজি অ্যান্ড ক্রিয়েটিভ থিঙ্কিং। কারণ ওই ক্রিয়েটিভ জিনিসটা মানুষই তৈরি করতেছে, জি ভাই। তাই না? জি ভাইয়া। তাহলে এবার বলো, আপনারা এই যে এতগুলো ক্লাস করেন ফেসবুকের উপর, ফেসবুক থেকে আপনারা কি শিখতে পারেন, কি বুঝতে পারেন? অ্যাডস নিয়ে কিভাবে কাজ করতে হয়, অ্যালগরিদম সম্পর্কে কিভাবে পোস্ট
করতে হয়, কিভাবে অ্যাড সেট করতে হয়, কিভাবে ক্রিয়েটিভ তৈরি করতে হয়। দ্যাটস মিন মোটামুটি আপনারা ইনিশিয়েট ইনিশিয়েট শুনেন, একটা একটা দিন ছিল যে আমরা যেটা বেসিক শিখতাম, হ্যাঁ, যেটা বেসিক শিখতাম সেটা ছিল আপনার ফেসবুকে আমি স্টার্টিং। এখন আমাদের যে বেসিক অ্যাডভান্সটা রয়েছে, বেসিক অ্যাডভান্স এটাই হচ্ছে এখন বেসিক, এটাই হচ্ছে আমাদের রাইট নাও বেসিক এআই যুগে। আমরা যেটা অ্যাডভান্স বলি এখন বেসিক অ্যাডভান্স বলি, আগে জাস্ট শুধু বেসিক, এখন যেটাকে বেসিক অ্যাডভান্স বলি সেটা এখন হচ্ছে বেসিক, অনলি বেসিক। আর ইন্টারমিডিয়েট যেটাকে বলি সেটা হচ্ছে এখন বেসিক। দেখেন যে আমরা এখন যে প্রসেসে আছি সেটা হচ্ছে বেসিক অ্যাডভান্সে আছে। আমাদেরকে আরো জি রানিং ভাইয়া, করতে বুঝতে হবে, পারছি। আরো রিসার্চ করতে হবে, দেন উইল গোয়িং টু বি অ্যাডভান্স। ইটস নট অ্যাডভান্স, এটা যেই অ্যাডভান্সটা আমরা এখন বলতেছি বা শিখতেছি। জি ভাইয়া। আসলে আমার একটা সব কেমন প্রবলেম যেন হচ্ছে আবার ঘুরে বুঝছেন। যাচ্ছে, কি প্রবলেম? আবার ঘুরে প্রবলেমটা যাচ্ছে হচ্ছে সব। এই যে অ্যাড অ্যাকাউন্টের যে ক্যাম্পেইন ক্রিয়েটের যে অপশনটা না, সবুজ কালারের হুম, ক্রিয়েট, হ্যাঁ। ওইটাতে কাজ করতেছে না, মানে ওইটা হচ্ছে ঝাপসা হয়ে আছে, ক্রিয়েট করতে পারতেছি না ক্যাম্পেইনেরই। কেন, মানে ক্রিয়েট বাটন ক্লিকেবল হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মতো বড় সময় দেখাতে পারবেন? জি, দেখাতে পারবো। অবশ্যই। ঠিক আছে, আমরা এখন সাপোর্ট অপশনটা, মানে আমরা এখন সাপোর্টের এটা নিব, ক্লাস যেহেতু আমাদের শেষ অলরেডি অলমোস্ট, তাহলে এখন আমরা সাপোর্ট সেশনটা নিব, কার কি সমস্যাটা আমরা শুনবো দেখবো, এরপর ক্লাসটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। দেখে নিতে পারবেন প্রতি ক্লাসে হ্যাঁ, সেলস নিয়ে কি ক্লাস হবে আর? অবশ্যই হবে। জি ভাইয়া, দেখাবো। হ্যাঁ, দেখেন। এই যে এখানে। আচ্ছা, ক্লিক। ফেসবুক রেস্ট্রিক্ট করে রাখছে আপনার অ্যাকাউন্ট, আপনার রিভিউ করেন, সি ডিটেলসে ক্লিক করেন। কোনটাতে? ওই যে ওটার উপরে ধরেন, মাউসটা ধরেন এখানে, সি ডিটেলসে ক্লিক করেন। এটার কারণে কি হচ্ছে না নাকি? হুম, রেস্ট্রিক্ট করা রিভিউ অপশন আছে দেখেন তো, আশেপাশে রিভিউ অপশন এনেবল কিনা। কোন জায়গা থেকে? নাই, রিভিউ অপশন নেই, পার্মানেন্টলি হয়তো রেস্ট্রিক্ট করে দিয়েছে। কি করছিলেন অ্যাকাউন্ট দিয়ে? ওই সেরকম মনে তো করতেছে না। অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, আচ্ছা, ডিসেবল অ্যাসেট পার্সোনাল অ্যাকাউন্টস এনি পেজ যার সাথে কানেক্টেড আছে এর সাথে। So, এখানে রিভিউ অপশন থাকে, আমারও কিছুদিন আগে প্রবলেম হয়েছে, আবার রেস্ট্রিক্ট করা হয়েছে। So, আপনি এখন তো ফেসবুকের সাথে কানেক্ট করার অপশন আছে, সাপোর্ট, এখানে একটা সাপোর্ট অপশন আছে, হেল্প নামে একটা অপশন আছে, হেল্প নামে, ওই বাম, মানে বাম পাশ থেকে ওই হেল্প নামে একটা অপশন, হ্যাঁ। রিকোয়েস্ট রিভিউ আর রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করবে। কোনটাতে? কোনটাতে করবো ভাই?
ওই যে রিকোয়েস্ট রিভিউ আর রেজিস্টার্ড অ্যাকাউন্ট ওইগুলোর উপর ক্লিক করবেন। যে কোনো একটাতে করবো? হ্যাঁ, আমরা তো নিচের এই সমস্যাটা যাই নাই মনে হয়। হৃদয় ভাই কি বলতেছি, জি। আপনাদের নিচের সমস্যাটা যাই না মনে হয়। হ্যালো, কে আসছে? নয়েজ করবেন না যদি কোনো কথাই থাকে। সো আচ্ছা, সমস্যা নেই, সাপোর্ট ক্লাস আসবেন, এটা দেখবো। হ্যাঁ, এটা দেখে প্রবলেম সলভ করবো। তো এই ক্লাসটা আমি আপনাদেরকে রেকর্ডে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন, আর আপনার প্রবলেমটা আমি সলভ করে দিচ্ছি এখন ইনস্ট্যান্টলি। সো সেটা হচ্ছে যে কন্টাক্ট সাপোর্ট একটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে, যেহেতু আপনার এখানে রিকোয়েস্ট রিভিউ নামে অপশন নাই, তার মানে কি ওই কন্টাক্ট সাপোর্ট থেকে আপনার এখানে করতে হবে। কন্টাক্ট সাপোর্টে ক্লিক করেন, কন্টাক্ট সাপোর্টে ক্লিক করে আপনার অ্যাড অ্যাকাউন্ট আইডি অ্যান্ড কি ইস্যু এটা করবেন, এখানে সাবমিট দিবেন। হ্যাঁ, ডিসক্রাইব ইস্যু ইন ডিটেইলস, সলভ ইট কুইকার। সো এখানে আপনার ডিসক্রাইব করেন যে ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড প্রবলেম, এটা মানে একটা ওদের কাছে একটা করতে হবে, রিকোয়েস্ট করতে হবে। আপনার অ্যাড অ্যাকাউন্ট আইডি বা এই জিনিসটার আইডি নাম্বার উপরে দেখেন, দেখতে পারেন ওই যে উপরে একদম facebook.com business.com সাপোর্ট, এরপরে দেখেন একটা আইডি নাম্বার আছে, ওইটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট আইডি। সো ওইটা থেকে এখানেই করবেন, ইনক্লুড করবেন। তবে নেক্সট স্টেপ ক্লিক করবেন। এই যে এটা নাকি? এই যে আইডিটা নাকি? জি, জি। আচ্ছা ভাই, তাহলে আমি এটা চ্যাট জিপিটি থেকে কি কি করে সেটা দিয়ে করে নেবো না নাকি? চ্যাট জিপিটি দিয়ে করবেন, বানাবেন, সমস্যা নেই। বাট একটু ভালো করে পারেন, এরকম দিয়ে করেন। সো এইভাবে আপনার করতে হবে, অ্যাপেল করতে হবে। এরপর ওরা এটাই জানাবে, হ্যাঁ, আপনাকে জানাবে যে আসলে কি প্রবলেম টাইপে কিনা। আপনাকে আপিল করতে হবে বা আপনাকে হেল্পে কন্ট্যাক্ট করতে হবে, নাহলে আসবে না। আপনি এখানে রিভিউ অপশন হাইড করে ফেলছেন নাই কিন্তু। হ্যাঁ। সো মাঝে মাঝে হয়, ঘাবড়ানোর কিছু নেই। So, আর কারো কিছু কোনো প্রবলেম আছে বলেন আমাকে। জি না ভাই। ওকে, তাহলে আপনারা আজকের ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখে নেবেন ইনশাল্লাহ। যে নেক্সট ক্লাস থেকে আমরা আচ্ছা। একটু ফোকাসলি ক্লায়েন্ট হান্টিং এ আগাবো, কাজ করব। যেহেতু আমরা ফেসবুকে অলরেডি আমরা বিগিনার থেকে ইন্টারমিডিয়েট চলে গেছি, আর যত কাজ করব যত হবো তত আমরা অ্যাডভান্স হবো, প্রো হবো, তাই না? সো কাজের উপর এখন বাকিটা হবে আমাদের নির্ভর। So, আপনাদের প্র্যাকটিক্যাল দেখানো, বোঝানো, করা, আমি সবকিছুই কম বেশি যা যা মশলাপাতি দেওয়া দরকার আমি সবই দেওয়ার চেষ্টা করছি, এবং আরো দিব ইনশাল্লাহ, আরো শেয়ার করবো, আরো বুঝাবো। এখন বাকিটা আপনাদের প্র্যাকটিস করতে হবে, টাইম দিতে হবে, এফোর্ট দিতে হবে। দ্যাটস ইট। আচ্ছা ভাইয়া, হ্যালো। হুম। জি, বলতেছি যে মেসেঞ্জারে একটা অটোমেশন আসছে, ওইটা কি আমাদের দরকার হবে না? মেসেঞ্জার অটোমেশনটা বেসিকটা আছে, ঠিক আছে, সমস্যা নাই, ওইটা আমি করব। আর এখন অটোমেশন অনেক ভাবে আসছে, দেখা যাচ্ছে অনেক এই এজেন্ট আসছে, অনেক কিছু আসছে। মেসেঞ্জার অতটাও এখন মানুষ ইউজ করে না, এই এজেন্ট আসার পরে করার পরে, মানে অটোমেটিক বট আসার পরে। তারপর আমাদের এটা জেনে রাখা উচিত, সমস্যা নাই।